বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তিতাস অনলাইন স্কুলে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ আতিকুর রহমান, সহকারী শিক্ষক, গণিত বিজ্ঞান, মজিদপুর উচ্চ বিদ্যালয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত অনেকদিন যাবৎ আমাদের প্রতিষ্ঠান বন্ধ, আমরা বিদ্যালয়ে আসতে পারি না, বিদ্যালয়ে আগের মতো ক্লাস করতে পারি না। তার জন্য আমাদের পড়াশোনা যাতে ক্ষতি না হয় সেজন্য আমরা অনলাইনের মাধ্যমে ক্লাস নিয়ে তোমাদের সমস্যাকে রিকভার করার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। তাই আমরা যেখানে আছি সেখানে থেকে আমরা আমাদের পড়াশোনা চালিয়ে যাব। আমরা খাবার না খেয়ে যেরকম বাঁচতে পারি না, ঠিক মানুষের মতো মানুষ হতে গেলে শিক্ষা ছাড়াও মানুষ হওয়া যায় না। জ্ঞান অর্জন অবশ্যই দরকার, তার জন্য পাঠ্যপুস্তকের শিক্ষা অবশ্যই দরকার। এই পাঠ্যপুস্তকের শিক্ষার মাধ্যমেই আমরা অনেক উপরে উঠতে পারি। এটা একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। তো পাঠ্যপুস্তকের শিক্ষার ফাঁকে ফাঁকে আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা অথবা পারিপার্শ্বিক শিক্ষারও প্রয়োজন। তো অভিভাবকদের উদ্দেশ্যে কিছু কথা বলা। দেখেন, আমাদের প্রতিষ্ঠান যখন খোলা ছিল তখন আপনাদের সন্তানেরা সকাল 9টা থেকে 4টা পর্যন্ত প্রতিষ্ঠানে অবস্থান করত। তাই সেই সময়টা আমরা তখন দেখাশোনা করতাম। এখন প্রতিষ্ঠান বন্ধ থাকার দরুন সম্পূর্ণ চাপটা আপনাদের উপরে চলে আসছে। সেজন্য আপনারা কিন্তু একটু দায়িত্ব বেশি নিতে হবে, কারণ শিক্ষার্থীরা যখন বাসায় সর্বক্ষণ সময় অবস্থান করে তখন আপনাদেরকে সম্পূর্ণ সময়ই দেখাশোনা করতে হবে। যদিও আগে একজন শিক্ষার্থী স্কুলে যাওয়ার পর আপনি যা খুশি তা করতে পারতেন, বাজারে যেতে পারতেন, শপিং করতে যেতে পারতেন, অথবা অন্য কোথাও বেড়াতে যেতে পারতেন, কারণ আপনি অপেক্ষায় থাকতেন যে আমার ছেলে অথবা মেয়ে আসবে তো বিকাল 4টায়, তো 4টার আগে আমি চলে আসবো, সমস্যা হবে না। কিন্তু এখন যেহেতু সর্বক্ষণ সময় সে বাসায় অবস্থান করে, তাকে সম্পূর্ণ সময় আপনার দেখাশোনা করা লাগবে। হ্যাঁ, পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য আপনি তাকে একটা রুটিন করে দেন শিক্ষকদের সহায়তা নিয়ে। এই রুটিন মাফিক সে কি পড়লো সেই পড়াটা একটু ধরে, সেই পড়া ধরার জন্য আপনার শিক্ষিত হওয়ার প্রয়োজন নেই যে শিক্ষিত হলেই আপনি পড়া ধরতে পারবেন, আর নাহলে পারবেন না, এরকমটা না। আপনি তাকে বুঝতে দিয়ে না, কিন্তু পড়া ধরা যায়। আপনি পড়া ধরেন, সে কি পড়লো আপনি প্রতিদিন তার কাছ থেকে প্রতিটা মুহূর্তের পড়া একটু একটু করে আদায় করেন। তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা আজকে পাঠে যাই। আজ আমি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গণিত ক্লাস নিয়ে হাজির হয়েছি। অষ্টম শ্রেণীর গণিত ক্লাসের 6ষ্ঠ অধ্যায় সরল সহজ সমীকরণ, এই অধ্যায় নিয়ে আমি আলোচনা করব। তো চলুন সরল সহজ সমীকরণ এই টপিকসটা কি এটা একটু জানি। সরল সহজ সমীকরণ হচ্ছে কি, যে সমীকরণের মধ্যে 2 বা ততোধিক চলক থাকবে কিন্তু চলকের ঘাত থাকবে সর্বদা 1। কি বললাম কথাটা? 2 বা ততোধিক চলক থাকবে কিন্তু তার ঘাত থাকবে 1। ঘাত মানে কোনটা? যার ইংলিশে বলা হয় পাওয়ার অথবা বাংলায় বলা হয় সূচক, সেটা যদি সর্বদা 1 হয় তাহলে সেই সমীকরণটাকে বলা হয় সরল সহজ সমীকরণ। আমরা আজকে এই টপিকস নিয়ে এই অধ্যায়ে আলোচনা করব। দেখুন, x
প্লাস ওয়াই ইকুয়াল টু যদি 5 হয়, x এর ঘাত হচ্ছে এখানে যদিও দৃশ্যমান কোনো সংখ্যা দেওয়া নাই, x এর মাথার উপরে ডান পাশে কোণায় কোনো সংখ্যা দেওয়া নাই, তার মানে ধরে নিতে হবে তার উপরে পাওয়ার হচ্ছে কত 1। ঠিক একইভাবে y এর ডান পাশে মাথার উপরে কোনো সংখ্যা দেওয়া নাই, এটার ক্ষেত্রেও ধরে নিতে হবে ঘাত হচ্ছে 1। তাহলে এই সমীকরণটা একটা সরল সমীকরণ। কেন সরল সমীকরণ? কারণ এই চলকের ঘাত 1, এই চলকের ঘাত হচ্ছে কি 1। তাহলে দুইটা চলক এর যোগফল হচ্ছে কি 5। তো এই ধরনের সমীকরণ সংক্রান্ত সমস্যা নিয়ে এই অধ্যায়ে আলোচনা করা হবে। তো এখানে দুইটা চলক মানে কি দুইটা মান, যেই দুইটা মানের যোগফল 5, একটা হতে পারে 5 প্লাস 0 ইকুয়াল টু 5, আর একটা হতে পারে 4 প্লাস 1 ইকুয়াল টু 5, আর একটা হতে পারে 3 প্লাস 2 ইকুয়াল টু 5, আর একটা হতে পারে এরকম সংখ্যা, যেই সংখ্যা দুইটার যোগফল হচ্ছে কি 5, সেই দুইটা সংখ্যার সমীকরণ এটা। তো আসল আমরা এই অধ্যায়ে আলোচনা করব সরল সমীকরণ। এখানে খেয়াল করুন, দুইটা চলক যদি থাকে, কোন একটা সমীকরণ সমাধান করার জন্য, খেয়াল করুন, কোন একটা সমীকরণ সমাধান করার জন্য একটা সমীকরণ থেকে কিন্তু দুইটা চলকের সমাধান বের করা যায় না। একটা সমীকরণ থেকে দুইটা চলকের মান বের করা যায় না। দুইটা চলকের মান বের করতে গেলে আমাদের দুইটা সমীকরণের প্রয়োজন হয়। দুইটা চলক থেকে দুইটা চলকের, যেমন x + y = যদি কত 5 হয়, আরেকটা সমীকরণ প্রয়োজন হয় x - y = সাপোজ এটার ক্ষেত্রে হতে পারে যদি এরকম কত হয় 2 হয়। তাহলে এই সমীকরণ দুইটা মিলা সমাধান করে আমরা দুইটা চলকের মান বের করতে পারি, কিন্তু এক নাম্বার এই সমীকরণটাকে সমাধান করে আমরা দুইটা চলকের মান বের করতে পারি না। তাহলে দুইটা সমীকরণের প্রয়োজন হয় দুইটা চলকের মান বের করার জন্য। তো আমরা এই অধ্যায়ে এই সমীকরণ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো এখানে সমীকরণটা হচ্ছে কি, দুইটা সমীকরণ যদি পাশাপাশি থাকে সেটাকে বাংলায় আরেকটা শব্দ বলা হয় জোট সমীকরণ, আরেকটা ভাষায় বলা হয় কি জোট সমীকরণ অথবা যুগল সমীকরণ। একজোড়া সমীকরণ দেওয়া থাকবো, সেই একজোড়া সমীকরণ থেকে দুইটি চলকের মান বের করতে হবে। তো আমরা আসল এখানে সমাধান করার বা একজোড়া সমীকরণ থেকে দুইটা চলকের মান বের করার পদ্ধতি এই শ্রেণীতে দেওয়া আছে দুইটা। আমরা তারপরের শ্রেণীতে আরো রুলস আছে 3টা 4টা অথবা 5টা পদ্ধতি দেওয়া থাকে। আমরা আমাদের হায়ার ক্লাস পর্যন্ত আমরা শিখেছিলাম 5টা পদ্ধতি, যত সম্ভব 5টা পদ্ধতি শিখছিলাম। 5টা পদ্ধতির সাহায্যে আমরা এই একজোড়া সমীকরণ অথবা তারও বেশি যদি সমীকরণ থাকে সেই সমীকরণ থেকে সমাধান করে চলকের মান নির্ণয় করার ফর্মুলা শিখছিলাম। এরকম 5টা পদ্ধতি, তো ওইগুলোর এখন প্রয়োজন নাই। এখন যেটা প্রয়োজন সেটা আমরা নিয়ে আলোচনা করব। তো আসল এখানে আমাদের আলোচনার আছে কি পদ্ধতি দেওয়া আছে, প্রতিস্থাপন পদ্ধতি, আর এটা হচ্ছে কি অপনয়ন পদ্ধতি। তো একটু আলোচনা করি প্রতিস্থাপন পদ্ধতিটা কি। প্রতিস্থাপন পদ্ধতি হচ্ছে ওই পদ্ধতি যেই পদ্ধতিতে একটা সমীকরণের কোন একটা চলকের মান অন্য একটা সমীকরণে স্থানান্তরিত করে সমাধান করে চলকের মান নির্ণয় করা হয়। সাপোজ এই সমীকরণটা যেভাবে আছে এইভাবে রাখলাম, তাহলে এই সমীকরণটা থেকে এখানে x এর মান বের করলাম, বের করে এই মানটা এই সমীকরণে বসিয়ে আবার y এর মান বের করলাম, অর্থাৎ স্থানান্তরিতকরণ করা, প্রতিস্থাপন করা। অর্থাৎ প্রতিস্থাপন করে যদি কোনো একজোড়া সমীকরণ থেকে সমাধান করা হয়, চলকের মান বের করা হয়, তাহলে সেটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি। আর আরেকটা আছে কি অপনয়ন পদ্ধতি। তাহলে অপনয়ন পদ্ধতি কোনটা?
অপনয়ন পদ্ধতি মানে হচ্ছে কি এলিমিনেশন পদ্ধতি অথবা বর্জিতকরণ পদ্ধতি। এই প্রক্রিয়াটা হচ্ছে কি দুইটা সমীকরণ থেকে কোন একটা চলকের কোন একটা চলকের সহগ সর্বদা সমান করতে হবে, সমান করে যোগ বিয়োগ করে বাদ দিতে হবে। সাপোজ এখানে x এর সহগ 1, y এর সহগ 1, আবার এই সমীকরণে x এর সহগ 1, y এর সহগ 1। তাহলে এই সমীকরণে x এর y এর সামনের চিহ্নটা হচ্ছে কি প্লাস, এখানে y এর সামনের চিহ্নটা হচ্ছে কি মাইনাস। আমরা এখান থেকে y টাকে বর্জন করে x এর মান বের করব। এটা হচ্ছে যোগ বিয়োগের মাধ্যমে। এই পদ্ধতিটা হচ্ছে কি অপনয়ন পদ্ধতি। তো আমরা ধাপে ধাপে সবটাই সমাধান করব। তো চলুন আমরা একটা পদ্ধতির একটি সমাধান নিয়ে আজকে আলোচনা করি বা শুরু করি। শিক্ষার্থী বন্ধুরা দেখো, তোমার পেজ নাম্বার 105 ক নাম্বার প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো 1 থেকে 12 নাম্বার প্রশ্ন পর্যন্ত। এখানে আরেকটা কথা বলি নেই, পদ্ধতি যাই হোক প্রশ্নের সমাধান কিন্তু একই আসবে। তুমি অপনয়ন পদ্ধতিতে করো অথবা প্রতিস্থাপন পদ্ধতিতে করো অথবা আর্গুণন পদ্ধতিতে করো অথবা নির্ণয়কে করো, যেভাবেই করো না কেন সবটা পদ্ধতিরই সমাধান আসবে কি একই। তাহলে পরীক্ষায় যদি ইন্ডিকেট করে প্রশ্ন দেওয়া থাকে যে আমাকে এই পদ্ধতিতে সমাধান করতে বলা হয়েছে, তাহলে কিন্তু আমাকে এই পদ্ধতিতেই সমাধান করতে হবে। অন্য পদ্ধতি অবলম্বন করে সমাধান করলে হয়তো নাম্বার না পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আমরা একটু রুলসগুলা অথবা নিয়মগুলো একটু ভালো করে খেয়াল করব, সেই আলোকে সমাধান করার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, ক নাম্বার প্রশ্ন থেকে আমি 2 নম্বরের অংশটা সমাধান করার চেষ্টা করতেছি। 2 নম্বর সমস্যাটা 2 নম্বরে কি দেওয়া আছে একটু খেয়াল করো, 2x y কত 5। এটা হচ্ছে কি 1 নম্বর সমীকরণ। এরপরে দেওয়া আছে কি x y কত 1। এটা হচ্ছে কি 2 নম্বর সমীকরণ। আচ্ছা, এটা 2 নম্বরে কি বলছে, প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো। তাহলে আমরা এটা কি প্রক্রিয়ায় সমাধান করতে যাচ্ছি, প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে যাচ্ছি। তাহলে এখন খেয়াল করো, আমরা আমাদের সমাধান করার সুবিধার্থে তুমি তোমার ইচ্ছা যে কোনো ভাবে করতে পারো। 1 নম্বর সমীকরণ আগে নিতে পারো অথবা 2 নম্বর সমীকরণে আগে নিতে পারো। তো আমি কি করলাম, 2 নম্বর সমীকরণটা থেকে পাই। 2 নং সমীকরণ থেকে কি পাই, x y 1। এখান থেকে লেখা যায় x 1, y টা এই পাশে মাইনাস আছে, এটা যদি এই পাশে নিয়ে যায় তাহলে কি হবে, প্লাস হবে। তাহলে x টা এই পাশে রাখলাম, y টা এই পাশ থেকে এই পাশে নিয়ে গেলাম, তাহলে x এর মান আসলো x 1 y। তাহলে এইখানে x এর মান পেলাম কত 1 y। এই 1 y মানটা এখানে 1 নম্বর সমীকরণ আছে, 2 নম্বর সমীকরণ আছে, কোন সমীকরণে বসাবো একটু খেয়াল করো শিক্ষার্থীরা। দুইটা সমীকরণের যে কোনো একটা সমীকরণে বসালে কিন্তু সমাধান আসবে না। একটা জিনিস খেয়াল করতে হবে, আমরা যে সমীকরণটা নিয়ে এটা ক্যালকুলেশন করেছি সেই সমীকরণটা বাদ দিয়ে যে আরেকটা সমীকরণ থাকবে এই মানটা সেই সমীকরণে বসাইতে হবে। তো খেয়াল করো, আমরা এই মানটা পাইছি 2 নম্বর সমীকরণটাকে নিয়ে ক্যালকুলেশন করে। তাহলে 2 নম্বর সমীকরণটা x y 1 ছিল, এটাকে নিয়ে ক্যালকুলেশন করে আমরা এটা পাইছি। তাহলে এই মানটা বসাইতে হবে 2 নম্বর সমীকরণ বাদ দিয়ে আরেকটা সমীকরণ আছে, সেটা হচ্ছে কি 1 নম্বর। তাহলে আমাদের এই মানটা বসাইতে হবে 1 নম্বর সমীকরণে। তাহলে লিখব 1 নং সমীকরণে কিসের মান, x এর মান বেরিয়েছে। তাহলে x এর মান বসিয়ে পাই। তাহলে বসালে কি আসে, আগে একটু সমীকরণটা লিখে নেই। 2x y কত 5। তাহলে x এর মান কত, x এর মানটা বসাই। যেহেতু x এর মানটা এখানে
দুইটা সংখ্যার যোগফল, তাহলে এখানে অবশ্যই ব্র্যাকেট দিতে হবে, আর ব্র্যাকেট না দিলে আমরা একবারে লিখে ফেলতে হবে। তাহলে একবারে লিখে ফেললে হয়তো বুঝতে সমস্যা হবে, কারণ প্লাস মাইনাস চিহ্ন থাকতে পারে। তাহলে আমরা ব্র্যাকেট দিয়ে লিখে নিই x এর জায়গায় কত 1 প্লাস y। তো লিখে নিলাম সীমাটা, এরপর আসো প্লাস y ইকুয়াল টু কত 5, বাকি যে মান আছে সব লিখে দিলাম। এখন এই 2টা 1 এর সাথে গুণ করলে 2 কে 2, একইভাবে আবার এই 2টা y এর সাথে গুণ করলে 2 কে 2y, 2 কে 2y। এরপরে সাথে আছে y ইকুয়াল টু কত 5। খেয়াল করো এখানে 2y, এখানে আছে শুধুমাত্র y, মানে কি এখানে একটা y, এখানে আছে দুইটা y, তাহলে যোগ করলে হয় মোট কয়টা? তিনটা। তাহলে 3টা y, আর এখানে একটা ধ্রুব সংখ্যা 2, তাই এই পাশে আরেকটা ধ্রুব সংখ্যা আছে 5, তাহলে এই মানটা এই পাশে নিয়ে গেলাম। তাহলে 5 এর পরে এই মানটা এই পাশে আছে প্লাস এর, এই পাশে আছে কি মাইনাস এর। তাহলে কত আসে এখানে 3y ইকুয়াল টু 5 থেকে আর 2 বিয়োগ করলে আসে কত 3, তার মানে y ইকুয়াল টু 3 ভাগ 3, দ্যাট মিন্স y ইকুয়াল টু কত 1। তাহলে y মান আসছে কত? y মান আসছে কত 1। এখন এই y মান 1 টা 1 নং 2 নং অথবা 3 নং যে কোনো একটা সমীকরণে বসাই দিলে আমাদের বাকি যে আরেকটা মান আছে কিসের x এর, সেই মানটা চলে আসবে। কিন্তু আমরা সেই কাজটা করার আগে চিন্তা করি লাস্ট যেটা ক্যালকুলেশন করে পাইছি আমরা এখানে 3 নম্বর সমীকরণ, সেই সমীকরণের বসানোটা বসাইয়া x এর মান বের করাটা সহজ। আমরা কি করব এই মানটা এই 3 নম্বর সমীকরণে বসাবো। তাহলে বসাও x y মানটা 3 নং সমীকরণে বসিয়ে পাই, লেখো 3 নং সমীকরণে y এর মান, তাহলে কি আসে 3 নম্বর সমীকরণটা এখানে লিখে নেই x ইকুয়াল 1 প্লাস y। তাহলে এখানে y এর মান আসছে 1 আর y এর মানটা কত 1, এটা আমি বসে দিলাম। তাহলে কত আসে x, আর এই পাশে আগের আছে 1, এখন 1 যোগ করলে আসে কত 2। তাহলে এই সমীকরণটা ছিল দুই চলক বিশিষ্ট সমীকরণ ছিল কয়টা? দুইটা। দুই চলক বিশিষ্ট এক জোড়া সমীকরণ। তার সমাধান কত আসে? এখানে x এর মান আসছে 2, y এর মান আসছে 1। তাহলে সুতরাং উত্তরে গণনীয় সমাধান x, y সমান সমান 2, 1। এখানে উত্তর লেখার ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই খেয়াল করতে হবে, শিক্ষার্থী বন্ধুরা যেভাবে প্রশ্নে চাওয়া হয় উত্তর কিন্তু সেভাবেই লিখতে হবে। তোমাকে যদি বলা হয় যে ক্রমজোড়ের নিয়ম অনুসারে উত্তর লেখো, তাহলে তুমি অবশ্যই উত্তর এইভাবে লিখতে হবে। কখনো কখনো বলা হয় প্রশ্নে যে x এর মান ও y এর মান বের করো, তখন কিন্তু আমরা এইভাবে লিখব না। x এর মান সমান সমান এইটা, y এর মান সমান সমান ওইটা, ওইভাবে লিখে দিব। কিন্তু যদি চাওয়া হয় যে x এর মান বের করো, এভাবে x, y এর মান বের করো, তাহলে উত্তরটা আমরা এভাবে লিখব। অথবা যদি বলা হয় যে সমাধান করো, তখন ওইটা লেখা যাবে। কিন্তু যদি x এর মান চাওয়া হয় x। তো আশা করি আমরা এই পর্যন্ত বা ইয়াটা বুঝছি। এটা হচ্ছে কি ক্রমজোড়ের মান সিস্টেম। ক্রমজোড়ের সিস্টেম মানে কি প্রথমে একটা মান থাকবে, দ্বিতীয় আরেকটা মান থাকবে। তাহলে ঠিক এই প্রথম চলক এর মানটা হচ্ছে কি প্রথমেরটা, দ্বিতীয় চলকের মান হচ্ছে কি দ্বিতীয়টা। তাহলে এটা ফার্স্টে এবং লাস্টে একটা ফার্স্ট ব্র্যাকেট, আবার এখানে ফার্স্টে এবং লাস্টে আরেকটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিব। তো আশা করি আজকে এই পর্যন্ত প্রতিস্থাপন পদ্ধতিতে যে অঙ্কটা করেছি সবাই বুঝতে পারছি। তো আমরা নেক্সট ক্লাসে আরো কিছু সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। তো এই নিয়ম অনুসারে আমরা এখানে আরো অনেক অঙ্ক আছে, বাসায় চর্চা করব। কারো যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাগুলো স্যারকে কমেন্টসের মাধ্যমে জানালে স্যারও তোমাদের সহায়তা করার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকো,
সবাইকে সবার সুস্বাস্থ্য কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ তোমাদের মধ্য থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।